হয়তো 20,000 টাকায় মার্কেট পুরো কাঁপিয়ে দেবে এই ডিভাইসটা iQOO Z9X, যার রিভিউর জন্য আপনারা অধীর আগ্রহে ওয়েট করে আছেন। অনেকবারই কমেন্ট পেয়েছি, সেদিন তো এক ভাই রাস্তায় দেখা হলো, উনিও বললো ভাই এটা রিভিউটা কেন দিচ্ছেন না। তো Z9X স্পেশাল কিছু অফার করছে, তবে আপনারা ওয়েট করছেন একটা অনেস্ট মতামতের জন্য, অনেস্ট রিভিউর জন্য। চলেন আজকে এটার বিস্তারিত যা দেখছি আসলে সেগুলো কাজের কিনা জেনে শুনে দেন আপনি কেনার চিন্তা ভাবনা করবেন নিশ্চয়ই। Z9X সহ iQOO যাবতীয় ডিভাইসগুলো কিন্তু SMS গ্যাজেটে রাইট নাও অ্যাভেলেবল আছে, যাদের সব বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও আছে জানেন, এবং অনলাইনেও তারা ডেলিভার করতে পারবে। ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকলো। আর এই ফোনটার প্রাইস আমি যেমনটা বললাম 20 থেকে 23-এর মধ্যে পাওয়া যায় আর কি। তো আপনারা একটু দেখে নেবেন, কারণ ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম রয়েছে, ডিসক্রিপশনে সব কিছু মেনশন করা থাকলো কোনটার কোন দাম। বক্স কন্টেন্টে আর গেলাম না। তো স্মার্টফোনটা যেমনটা দেখছেন iQOO একটা ভাইব আছে এর ভেতরে, দেখলে বোঝা যায় ওদের এই ব্র্যান্ডিংটা একটু বেশি বড় হয়ে যায় আর কি। এটা আর একটু ছোটো করে দেখলে বেশি ভালো লাগতো। রিয়ার প্যানেলটা গ্লাসের মতো লাগলেও এটা আসলে প্লাস্টিকে তৈরি, তবে গ্লোসি ফিনিশ। আবার একদিক থেকে আমি যেটা দেখলাম, এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস একদমই দেখা যায় না বললেই চলে। তবে স্মাচেস দেখা যায় এর যে ক্যামেরা মডিউলটা রয়েছে এইটার উপরে ফিঙ্গারপ্রিন্ট ভালোই বসে। স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের স্মার্টফোন এইটা, তবে খুব বেশি মোটা না কিন্তু, যদিও এই ফোনের মাঝেই 6000 mAh এর ব্যাটারি iQOO দিয়েছে। বডিটা প্লাস্টিকে তৈরি। উপরে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখছি, এবং এটাতে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাকও আছে। এটাতে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। হোম বাটন যেটা, ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। যথেষ্ট ফাস্ট এবং একুরেট। IP64 এর রেটিং আছে। মোটামুটি 22-23 হাজার টাকার স্মার্টফোন হিসাবে এর ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়ালস ঠিকই আছে আমি বলবো। দেন যদি আসি এর পারফরমেন্স সেকশনে, Z9X রান করছে Orexynos 4 বেসড অন Android 14। এতে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 1, স্টোরেজ টাইপ UFS 2.2, আর এইটা পাওয়া যায় বাংলাদেশ মার্কেটে আর কি 8/128 এবং 6/128GB ভ্যারিয়েন্টে। এই যে 6/128GB ভ্যারিয়েন্ট, এইটা আবার ইন্ডিয়ান, 8/128টা হলো গিয়ে আবার চাইনিজ। এমনটা মোটামুটি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। যদিও চাইনিজ ভ্যারিয়েন্ট হিসেবে আপনারা 12/256GB ভ্যারিয়েন্টও পাবেন, একটু খুঁজে দেখতে পারেন বাংলাদেশ মার্কেটে ওটা অ্যাভেলেবল আছে কিনা, যদি কারোর প্রয়োজন হয়ে থাকে আর কি। এনিওয়ে, এই ডিভাইসটা আমাদের কাছে আছে কিন্তু জুন মাসের 20 তারিখ থেকে, তার মানে বেশ কিছুদিন ব্যবহার করার একটা ভালোই অভিজ্ঞতা আছে। যে ব্যাপারটা আমরা শুরুতেই নোটিস করছিলাম, ডে টু ডে টাস্কে বা রেগুলার ব্যবহারে 20-22 হাজার টাকার ফোনগুলো যেমনটা স্মুথনেস দেয়, তার থেকে এই ফোনটা অনেক বেশি স্মুথ। সেটা আপনি নোটিস করবেন, হয়তো এভাবে বলে বোঝানো যাচ্ছে না, বাট আপনি হাতে নিলে ব্যাপারটা নোটিস করতে পারবেন। আবার দেখুন, এই ফোনের ডিসপ্লেটাও কিন্তু 120Hz হাই রিফ্রেশ রেটের, বাট কেন যেন মনে হচ্ছে এই বাজেটের অন্য ফোনের থেকেও এইটার রিফ্রেশ রেট একটু বেটার মনে হচ্ছে, একটু স্মুথ মনে হচ্ছে। আমরা কখনোই রেগুলার টাস্কিংয়ে এটাকে হ্যাং করতে দেখিনি, বা ল্যাগ মেরে বসে আছে, অথবা মাইক্রোস্টার্টার এই জাতীয় প্রবলেম ফেস করিনি। একই সাথে আমরা দেখছিলাম এটা মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দেয়। আমাদের হাতের ভ্যারিয়েন্টটা এটা 8/128GB ভ্যারিয়েন্ট, এবং এখানে আমরা দেখছিলাম 6-7টা অ্যাপ্লিকেশন, একটু ভারী অ্যাপ্লিকেশন হলেও দীর্ঘক্ষণ ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করা যাচ্ছে, এমনকি গেমিংয়ের ক্ষেত্রেও সে ব্যাপারটা নোটিস করছিলাম। তো বলা যেতে পারে পারফরমেন্স সেকশনটা না, এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই যে 21, 22, 23 এর মধ্যে এটা একটা ভালো রেজাল্ট দিচ্ছে, এবং ম্যাক্সিমাম স্মার্টফোনকে বিট করতে পারবে। যেখানে আমরা সাধারণত দেখি কি মিডিয়াটেক, Helio Z99 এরকমই তো পাওয়া যায়, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এইটা বেশ ভালো জায়গায় আছে। আবার এই ফোনটা কিন্তু খুব একটা হিট জেনারেট করে না, হালকা ওয়ার্ম হয়, হাতে ফিল পেতে পারেন, বাট সেটা এর পারফরমেন্সের উপরে কোনো ধরনের প্রভাব ফেলে না। স্কোরও কিন্তু খারাপ আসেনি, 5,58,000-এর মতো আন্তর্জাতিক স্কোর দেখছি। গিগবেঞ্চ সিঙ্গেল করে স্কোর করছে 933, মাল্টি করে স্কোর করছে 2799, এবং এর রিড রাইট স্পিড সেটাও আমরা টেস্ট করলাম, ওটাও কিন্তু ভালোই আসছে UFS 2.2 হিসাবে। এবং ভবিষ্যতে চাইলে আপনারা এখানে ম্যানুয়াল ক্যামেরা বা Gcam ইউজ করতে পারবেন। তো এই ফোন দিয়ে আমরা গেমিংয়েরও ট্রাই করি, অবশ্যই PUBG ট্রাই করা হয়েছিল, যেখানে দেখলাম আমরা স্মুথ এক্সট্রিমও প্লে করতে পারছি, এবং ডিভাইসটাতে এই সেটিংসে খুবই স্মুথ রেজাল্ট দিয়েছে। যারা ইভেন PUBG খেলতে চান এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস কিনে এই ফোনটা দিয়ে কিন্তু একটা মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। লং রানে গিয়ে হালকা ওয়ার্ম হয়, তবে পারফরমেন্স ড্রপ করছিল না তখনও। একদম অ্যাকশন মোমেন্টে গিয়ে মাঝে মধ্যে একটু ফ্রেম রেটটা ওঠানামা করতে দেখেছি, তবে ল্যাগের মতো কোনো প্রবলেম পাইনি, হালকা পাতলা মাইক্রোস্টার্টার পেয়েছি। স্টিল PUBG প্লেয়াবল ছিল এই ডিভাইসে। সাহস করে এটা দিয়ে গেনশন ইম্প্যাক্টও আমরা খেলছিলাম, চলে, তবে এখানে মাঝে মধ্যে ফ্রেম রেট ওঠানামা করতে দেখা গেছে, এবং ফোনটার উপরে ভালোই প্রেশার দেয়, সে ব্যাপারটা বুঝতে পারছিলাম। মাইক্রোস্টার্টার পেয়েছি, এবং একটু বেশি পরিমাণে হিট জেনারেট করছিল ওই ক্ষেত্রে। এছাড়াও ট্রাই করা হয়েছে ফ্রি ফায়ার, এইটা কিন্তু আবার ভালো চলছে, PUBGর থেকেও স্মুথ রেজাল্ট পেয়েছি এখানে। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তারাও চাইলে এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। অন্যদিকে অ্যাসফল্ট 9 বা CODর মতো গেমগুলো এই স্মার্টফোনে খুবই ভালো রেজাল্ট দিয়েছে, যেখানে আমরা স্মুথ রেজাল্ট পেয়েছি, এবং একই সাথে আমরা এখানে গ্রাফিক্স সেশনটাতেও ভালো দেখছি। কিন্তু অ্যাসফল্ট 9-এর শুরুর দিকে একটু টুকটাক ল্যাগ দেখিয়েছিল, পরবর্তী সময় এটা টোটালি স্মুথ হয়ে যায় আর কি। এইটার পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন এই প্রাইস পয়েন্টে।
অলরাইট, ক্যামেরা। ফোনটার রিয়ারে দুইটা ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেল মেইন, 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরার যে সেটআপ এটা খুব একটা স্পেশালিটি আমরা দেখছি না এখানে, বা স্পেশাল কিছু না। আর ক্যামেরার মেইন ক্যামেরার রেজাল্ট যেটা দেখলাম, কালার টোনটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করছে, একটু ভিভিড টাইপের, দেখতে খারাপ লাগে না, তবে একদম ন্যাচারাল কিন্তু এটা না। আর ডিটেলের পরিমাণ ভালো ছিল, তবে বেশ কিছু ছবির ক্ষেত্রে একটু জুম করলে বোঝা যায় বা ভালো করে লক্ষ্য করলে আপনি দেখবেন ওভার শার্পেনিং এর একটা ব্যাপার স্যাপার আছে। এটা কিছু কিছু ছবিতে আমরা নোটিস করছিলাম। ডাইনামিক রেঞ্জটা ছিল অ্যাভারেজের মতো, আর শ্যাডো এরিয়াতে কিছুটা গ্রেনের দেখা যাচ্ছিল এর ছবিতে, তবে প্রপার লাইটিং কন্ডিশনে আউটডোরে ভালোই ছবি দেয় এই স্মার্টফোনটি। লো লাইটে অনেকটাই সফট করে ফেলে, আর যেমনটা বলছিলাম গ্রেনের দেখা পাওয়া যায়। ওই মুহূর্তে নাইট মোডটা অন করে নিলে কিন্তু তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে। সেক্ষেত্রে এক্সপোজার, হাই এক্সপোজার পেলে সেটাকেও ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে, এবং নয়েজ টয়েজ কাট করে দিতে গিয়ে একটু সফট করে, তবে চলনসই ছবি নাইট মোডেও আপনারা পেয়ে যাবেন। দুঃখের বিষয় এই ফোনটাতে একটা আলট্রাওয়াইড শুটার নেই, জাস্ট একটা আলট্রাওয়াইড শুটার থাকলে এটা কিন্তু মানে খুব ওয়েল ব্যালেন্স একটা প্যাকেজ হয়ে যেত। যাই হোক, এখানে আপনারা ডেপথ সেন্সর পাচ্ছেন, পোর্ট্রেট মোডটা আবার ভালোই করছে এই ফোনের, এবং এজ ডিরেকশন ভালোই। সেই সাথে মেইন সাবজেক্টের স্কিন টোন বা স্কিন একদম সফট করে ফেলে না, মোটামুটি ন্যাচারাল রাখার ট্রাই করে। একটু হালকা স্মুথনেস তো অবশ্যই আছে দেখতে, যদিও সেটা খারাপ লাগছে না। আরেকটা জিনিস দেখলাম, পোর্ট্রেট মোডে গেলে পরে হালকা জুম করে নিয়ে ছবিটা দেয়, মানে 2x এর অপশন এখানে নেই, তবে ও বাই ডিফল্টেই 1x থেকে একটু জুম করে নিয়ে ছবিটা দেয়, যার ফলে ওভারঅল দেখতে খারাপ লাগে না, ভালোই লাগছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মোটামুটি মানের ছিল, এটা একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা বেশি বেশি মনে হলো আর কি, একটু বেশি সাদা বানিয়ে ফেলবে, স্কিনটাও একটু সফট করে দেয়। আউটডোরে মোটামুটি এই ব্যাপারটা কম লক্ষণীয় হলেও ইনডোরের দিকে বেশি মনে হয়েছে। এটা অ্যাজ ইউজুয়াল টাইপের রেজাল্ট দিচ্ছিল। এই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS, মানে মেইন ক্যামেরা আপনারা সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। শার্পনেস, ডিটেল এবং এক্সপোজার কন্ট্রোল এই ক্ষেত্রে কিন্তু খুব একটা টাইম নিচ্ছেন, এবং শার্পনেস ডিটেলও ভালো ছিল, বাট স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন। ভালোই স্ট্যাবলভাবে শ্যুট করতে পারলে, যেমন আমরা এই যে এখন স্ট্যাবলভাবে শ্যুট করেছি একটা গিম্বলে লাগিয়ে, সেটা কিন্তু খুবই ভালো এসছে, যেমনটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর যখন কিনা আপনি 1080p 60 FPS রেকর্ড করবেন, সেক্ষেত্রেও আপনি স্টেবিলিটি পাবেন না, বাট 1080p 30 FPS এ আলট্রা স্টাডি মুড আছে, ওইটা ব্যবহার করলে আবার বেশ ভালোই মানে স্টাডি শ্যুট পাওয়া যায়, খুব ভালোভাবে স্টেবল করতে পারে। বাট ওই যে ফ্রেমটা ক্রপ করবে এবং এপিএস কম পাচ্ছেন, কিন্তু ওই ভিডিওতে আমরা দেখলাম এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও খুব একটা টাইম নিচ্ছে না, ওই জায়গাটাও ভালো ছিল। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি এই প্রাইস পয়েন্টের একটা ফোন বিবেচনায়। এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, ইনডোর লাইটিং কন্ডিশনে, স্টুডিও লাইটিং কন্ডিশনে আর কি, যেমনটা আপনারা দেখে বুঝতে পারছেন। প্লাস যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে এটা এই স্মার্টফোনের। তো আই হোপ মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গেলেন যে এই ডিভাইস দিয়ে আপনারা যদি মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে কেমন সাউন্ড কোয়ালিটি এবং কেমন ভিডিও কোয়ালিটি পেতে পারেন। ফাইনালি আসে ডিসপ্লেতে। স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চ। এটা মূলত একটা আইপিএস এলসিডি প্যানেল। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এটা আইপিএস এলসিডি প্যানেল, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 1000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এখন অনেকেরই কমপ্লেন থাকবে, ভাই আমি 20-22 হাজার টাকা একটা ডিভাইস কিনবো, সেই ডিভাইসটাতে আমি অ্যামোলেড সুপার অ্যামোলেড জাতীয় কিছু পাচ্ছি না, এটা আসলে খুবই দুঃখজনক, আমিও বলবো তাই। কিন্তু ভাই আমাকে বিশ্বাস করেন, এইটার ডিসপ্লেটা আপনি প্রথম দেখায় ধরতেই পারবেন না এটা একটা আইপিএস এলসিডি প্যানেল। খুবই ভালো মানের একটা আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এখানে, যেটা মানে মারাত্মক ভিভিড টাইপের কালার প্রেজেন্ট করে, আবার মানে একুরেসির দিক থেকে পিছিয়ে আছে তাও না। এটার কালারটা আসলে অনেক বেশি ভাইব্রেন্ট, এবং মানে ধরা যায় না যেটা অ্যামোলেড নাকি আইপিএস। ভালো মানের একটা আইপিএস আছে এখানে, এবং ব্ল্যাকটাও অনেক ডিপ, যার ফলে ওই গ্রেস টাইপের ভাবটাও আপনার কাছে কম মনে হবে। ডিসপ্লের চিন বেজেল মোটামুটি ন্যারো কাতার থাকবে, এটার লোয়ার চিনটা একটু মোটা, আর পাঁচল কাটারটাও সেটাও আইপিএস ডিসপ্লে হিসেবে অনেকটা ছোট করার ট্রাই করেছে ওরা। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা আমি শিওর না। আমি বলবো আপনাদের যদি কারোর এই বিষয়টা নিয়ে কমপ্লেন থাকে যে ডিসপ্লেটা আইপিএস, এটা হয়তো ভালো লাগবে না, সেক্ষেত্রে আমি দুইটা জিনিস আপনাকে বলবো। প্রথমত, আপনি এই ফোনটার বাদবাকি বিষয়বস্তু যদি পছন্দ হয়, দোকানে গিয়ে অবশ্যই নিজে একবার ফোনের ডিসপ্লেটা দেখুন, মানে আমার কথা বিশ্বাস করার দরকার নেই, নিজে একবার দেখুন, তাইলে বুঝতে পারবেন এই ডিসপ্লে কোয়ালিটি কেমন। আর দ্বিতীয় নাম্বার বিষয় হলো, আইপিএস হওয়াতে একটা সুবিধা থাকবে, গ্রিন লাইনের ইস্যু পড়ার কোনো পসিবিলিটি নেই, বাকিটা আপনাদের উপরেই থাকবে তারপরও ডিসিশন। সো যেটা বলছিলাম, টাচ রেসপন্স খুবই ভালো, এবং 120 হার্টজটা একদম পারফেক্টলি সে পুশ করতে পারছে, যার ফলে স্মার্টফোনটা খুবই স্মুথ মনে হয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস জন্য তো কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, ইনডোর আউটডোরও 1000 নিটস পিক ব্রাইটনেস দিয়ে আউটডোরে ঠিকভাবে চালানো যায়, এটা আপনারাও জানেন, আর এই ডিভাইসও ঠিকভাবে চলছিল, যেটা ভিডিও দেখে হয়তো আইডিয়া করতে পারছেন। সো ডিসপ্লের ব্যাপারে এটাই বলবো, যদি কারোর অ্যামোলেড ডিসপ্লে প্রয়োজন হয় তাহলে ভাই এই ফোনটা আপনার জন্য না, বাট যদি মনে করে থাকেন আপনার ভালো মানের একটা আইপিএস হলেও চলে, তাহলে আমি বলবো এই ফোনটা একবার আপনি দেখে নিতে পারেন। স্পিকার একটা ডুয়াল স্পিকার মিস করছি, এই ফোনটার সাথে সত্যিই স্টেরিও স্পিকার দরকার ছিল। যে সিঙ্গেল স্পিকারটা আছে এটা বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়, তারপরেও স্টেরিওর মজা আমি মিস করছি। সো এই জায়গায় পিছিয়ে থাকবে এই ফোন, অনেক ফোনে এরকম প্রাইস পয়েন্টে স্টেরিও দিচ্ছে। দেন আছে 6000 mAh, এইটা আবার বিশাল বড় সড়ো ব্যাপার, এবং 44 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। 6000 এর সাথে 44 মোটামুটি ওকে, তবে ভাই একবার চার্জ করে নিলে এই ফোন
2 দিনের কাছাকাছি চলে যাবে অনায়াসে নিশ্চিন্তে। যদি আপনি একদম হেভি ইউজার হয়ে থাকেন, একদিনও আপনি এটাকে শেষ করতে পারবেন না। এর চার্জ আর কি, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, খুব স্বাভাবিক 6000 mAh। বাট আমার প্রশ্ন হলো এত পাতলা ফোনের মাঝে কেমনে কি 6000 mAh দিল ঠেসে ঠুসে। যাই হোক, যেভাবে হোক দিয়েছে, এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল এই ডিভাইসের। এখন Z9X এই ডিভাইসটার ভালো দিকের মধ্যে অবশ্যই এর পারফরমেন্স সেকশন, তারপরে মেইন ক্যামেরাটা এটা আমরা অ্যাভারেজ হিসেবে ধরে নিচ্ছি। ডিসপ্লেটা অ্যাজ এ আইপিএস খুবই ভালো রেজাল্ট করছে, বাট যদি আমলেরই দরকার হয় তাহলে তো আপনার জন্য না, বলেই দিলাম। আর একটা বিষয় ভালো ছিল ব্যাটারিটা দুর্দান্ত ছিল এই ফোনের। আর কমতির জায়গার মধ্যে অবশ্যই আছে, যেমন আমি বললাম আলট্রাওয়েট থাকলে আমাদের জন্য প্যাকেজটা আরও দারুণ হতে পারতো। এমনকি এই ফোনে দরকার ছিল ডুয়াল স্পিকার, যে জায়গাটাও কমতি আছে। বাকি ডিসিশন আপনারাই নেবেন, আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি বলবো অবশ্যই রিকমেন্ড করার মতো একটা ডিভাইস, যারা 20,000 টাকার আশেপাশে একটা ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছিলেন একবার দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।